নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। পশ্চিমবঙ্গকে এতদিন আমরা চিনতাম একটা গোলমালের রাজ্য মনে করে। বামেদের সময়ও গন্ডগোল হয়েছে, তৃণমূলের সময়ও গন্ডগোল হয়েছে। তাই শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরেই চেয়েছেন পশ্চিমবঙ্গে আর যেন কোনো অশান্তি না হয়। যেভাবে পশ্চিমবঙ্গে জিহাদিদের সুরসুরি বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, যেভাবে জিহাদিদের শক্তি যোগানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, তৃণমূল কংগ্রেসের আমলে, তার আগে সিপিএম এর আমলে, সেগুলো যাতে এখন না হয়। পাশাপাশি তারা যদি পশ্চিমবঙ্গে অশান্তি তৈরি করার চেষ্টা করেন, আপনারা সকলেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই 15টা বছর কিভাবে অশান্তি হয়েছে। এই তো কয়েকদিন আগে মহারম গেল, একটাও অশান্তি দেখেছেন? মনে করে দেখুন তৃণমূলের আমল, মহারমে বিরাট বড় বড় লাঠি, সোটা, তলোয়ার, কুঠার এসব নিয়ে কি লাফালাফি না হতো, কি আস্ফালনটাই না হতো। মনে হতো যেন তারা কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু দু একদিন আগে শুভেন্দু অধিকারীর আমলের মহররমটা দেখুন, শুধু বুক পিটাচ্ছে লোকজন। কোথাও তাজিয়ার জুলুস আছে, কিন্তু তাজিয়ার সঙ্গে যে মস্তানিটা হতো তলোয়ার নাচিয়ে, সেই মস্তানিটা এবার অনেক কম হয়েছে। কিন্তু সরকার নতুন, নতুন আবেগ, পুলিশ করা, তাই বলে আগামী দিনে এই পুলিশের কড়া মনোভাব থাকলেও তারা পাল্টা রিয়্যাক্ট করার চেষ্টা করতে পারে। তাই এখনই, কথা আছে না, বিড়াল প্রথম রাতেই মারতে হয়, তাই শুভেন্দু অধিকারী এখনই এমন একটা কড়া আইন আনতে চলেছেন যাতে জিহাদি জঙ্গিদের মনোবল একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। এবং বিধানসভার এই অধিবেশনেই কিন্তু সেই নতুন বিল আসতে চলেছে। এবং সেই বিল আইনে পরিণত হলে তাতে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কথা লেখা আছে, ভয়ঙ্কর এই আইন। সেই আইন প্রয়োগ করলে একেবারে আন্দোলন করার নাম ছুটে যাবে, ভূত ছুটে যাবে। যারা মনে করতো এতদিন ধরে, আপনারা জানেন যে কয়েকশো পশ্চিমবঙ্গে দাঙ্গা হয়েছে মমতার আমলে, সিপিএম এর আমলেও কয়েকশো দাঙ্গা হয়েছে, কিন্তু যাদের মনেও এখন এই ধরনের পরিকল্পনা আসবে, তারা কিন্তু স্বপ্নেও শুভেন্দু অধিকারীকে দেখতে পাবে, স্বপ্নেও সেই আইনের কথা মনে করবে। এমন ভয়ঙ্কর সেই আইন। সেই আইনে কি বলা আছে? প্রথমত আইনের উদ্দেশ্যটা বলি। আইনের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গে যে কোনো ধরনের সাম্প্রদায়িক অশান্তি, রাজনৈতিক গোলমাল, এগুলোকে ঠেকানো। কেন এই আইনের প্রয়োজন? এই আইনের প্রয়োজন কারণ তৃণমূল কংগ্রেস এখনো শুধরে যায়নি, জিহাদি শক্তিরা এখনো পুরোপুরিভাবে থিতিয়ে যায়নি। তাই এই আইনের ভীষণ প্রয়োজন। আইনে স্পষ্টভাবে বলা থাকবে, এখনো আইনের পুরো পরিকাঠামো আমাদের হাতে আসেনি, কিন্তু যেটুকুন আমরা জানতে পেরেছি বিজেপি সূত্র থেকে বা সরকারি সূত্র থেকে, সেটুকুন এই আইনের 3টে বিধান অবশ্যই থাকছে। প্রথম, যিনি এই ধরনের সাম্প্রদায়িক অশান্তি বা বিরাট ধরনের গোলমাল, যাতে সরকারি কিংবা বেসরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করবেন, ভাঙচুর করবেন, সেটা আসবাব হতে পারে, গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, যে কোনো ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবেন, প্রথম হচ্ছে তার সম্পত্তি ক্রোক করা হবে। তার সম্পত্তি সরকার অ্যাটাচ করে নেবে। যেভাবে দেখেন না এমপি এমএলএ কেসগুলোতে এই যে অপা অ্যাটাচ হয়ে গেছে, এবং সরকার ওই আইন আসলে, এবং যেমন ধরুন এই সমস্ত ক্ষেত্রে এমপি এমএলএ অ্যাক্ট যে আছে, মানি লন্ডারিং অ্যাক্ট এবং এমপিএমএলএ কোর্টে যে সমস্ত কেসগুলো যায়, তাতে যখন নেতাদের সম্পত্তি ক্রোক হয়ে যায়, যখন পুরোপুরি ভার্ডিক্ট চলে আসে, রায়দান হয়ে যায়, তারপর ওই সম্পত্তি চাইলে কিন্তু সরকার বিক্রি করে দিয়ে ক্ষতিপূরণ আদায় করে নিতে পারে। এই আইনেও সেই প্রভিশন থাকবে। আইনে প্রভিশন থাকবে, যিনি গন্ডগোল পাকাচ্ছেন, যার নির্দেশে এগুলো হয়েছে, মাস্টার মাইন্ড, তার সম্পত্তি ক্রোক করে নেওয়া হবে, অ্যাটাচ করে নেওয়া হবে, এবং সরকার ওই সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ মেটাবে। ক্ষতিপূরণটাও মেটানো হবে ওই দুষ্কৃতী অভিযুক্তের টাকা থেকে। এক, অ্যাটাচ এবং ক্রোক, এবং তারপরে বিক্রি করে ক্ষতিপূরণও নেওয়া হবে তার কাছ থেকে। এবং সব থেকে ভয়ঙ্কর যেটা, এবার কিন্তু বুলডোজার অ্যাকশন আইনে পরিণত হতে চলেছে, অন্তত এই ক্ষেত্রে। যিনি মাস্টার মাইন্ড হবেন, গোলমাল পাকাবেন, ভাঙচুর করবেন, তার বাড়িটা কিন্তু বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে, আইনে এটা থাকছেই। অর্থাৎ বুলডোজার অ্যাকশন, সম্পত্তি ক্রোক করা এবং সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ আদায় করা। এবার কিন্তু ঘুম ছুটে যাবে। যারা এতদিন ফুটোমস্তানি করতেন, কথায় কথায় রাস্তায় নেমে বাস জ্বালিয়েছেন,
সরকারি সম্পত্তি জ্বালিয়েছেন, থানা ভাঙচুর করেছেন, মানে পুরো জ্বালিয়ে দিয়েছেন। বহু ক্ষেত্রে আমরা দেখেছি, বাম আমলেও দেখেছি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছেন কিভাবে সেখানে মাওবাদীরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে জমি রক্ষা কমিটি এগুলো কি গন্ডগোলটা না পাকিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশকে উড়ে উড়ে লাথি মারা, থানা জ্বালিয়ে দেওয়া, এই ঘটনাগুলো তো ঘটেছে। আর সরকার, এই নতুন সরকার যখনই এসেছে প্রথম দিনই কিন্তু দাওয়াই দেওয়া শুরু করেছে। প্রথম জুম্মার নামাজে আমরা রাস্তাতেই নামাজ পড়বো, মসজিদ আমাদের পছন্দ হচ্ছে না, মসজিদ কি নোংরা ছিল নাকি যে রাস্তায় এসে করতে হবে। তো প্রথম দিনই যে ঠ্যাঙানিটা দেওয়া হয়েছিল, দ্বিতীয় সপ্তাহে যেই ঠ্যাঙানি দেওয়া হলো, সুর করে সকলে সোজা হয়ে গেল। এই জিহাদি গোষ্ঠী হচ্ছে ঠিক এরকমই, এদেরকে সোজা করতে গেলে এরকম কড়া আইনের দরকার আছে। এরপরে গন্ডগোল করতে এসো, ওই যে নতুন আইনটা হবে, আইনে এমন এমন কড়া ধারা লাগানো হবে, প্রথমে বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে, তারপরে যদি জমি থেকে যায় জমি সিজ করে নিয়ে জমি বিক্রি করে দিয়ে ক্ষতিপূরণ মেটানো হবে। একদম কাশ্মীরে এই অ্যাকশন ট্যাকশন কিন্তু চলে, এখানে বুলডোজার, কাশ্মীরে একদম গান একেবারে ওই রকেট লঞ্চার দিয়ে উড়িয়ে দেওয়া হয়। এবং এটাই হওয়া উচিত। যেখানে যেখানে জিহাদি শক্তি পশ্চিমবঙ্গে মাথা চাড়া দেবে, এখানে যেখানে হবে, কলকাতায় হোক, শিলিগুড়িতে হোক, মালদায় হোক, মুর্শিদাবাদে হোক, যে কোনো বীরভূমের প্রান্তে হোক, যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো, পুরুলিয়া থেকে নিয়ে শুরু করে যেখানে খুশি এই ধরনের ঘটনা হবে, এটা করতে হবে। আমি একটা ডেটা পড়ছিলাম, আমার মনে হয় এটা বলা খুব দরকার। আমি একটা হিসেব যেটা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 2011 থেকে 2017 40টা বড় ধরনের দাঙ্গা হয়েছে, যেখানে ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হয়েছিল প্রশাসন, এই হিউজ লেভেলের। তার মধ্যে কার্তিক লড়াইয়ের দাঙ্গা যেটা হয়েছিল সেটা আপনাদের মনে থাকবে, রামনবমীর পরপর হয়েছে মনে থাকবে, দুর্গাপুজোর সময় হয়েছে সেগুলো মনে থাকবে। পরপর হিসেব দিচ্ছি, কয়েকটা বড় দাঙ্গার উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। 2013 সালে ক্যানিংয়ে সাম্প্রদায়িক উত্তেজনা হয়েছিল হিন্দু মুসলিমের মধ্যে। 2016 সালে কালিয়াচকে পুলিশ স্টেশনে হামলা, পুলিশকে মারধর, কালিয়াচকের দাঙ্গা হিসেবে যেটাকে আমরা জানি। 2016 সালে ধুলাগড় ভয়ঙ্কর সাম্প্রদায়িক সংঘর্ষ, অগ্নিসংযোগ। 2017 সালে বসিরহাটে একটা ফেসবুক ভুয়ো পোস্টকে কেন্দ্র করে একটি উগ্র গোষ্ঠী, সেখানে মৌলবাদী উগ্র মুসলিম জনতা সেখানে কিভাবে হিন্দুদের উপরে আক্রমণ করেছিল, হিন্দুরা তারপর পাল্টা রিটালিয়েট করেছিল সেই সময়। তারপরে গিয়ে ওই সব ঠান্ডা হয় 2018 সালে। সেই সময় 2017 সালে আমার খুব ভালো করে মনে আছে, হাজরুল ইসলাম, ইদ্রিস আলী, এদের সেটার মধ্যে কিভাবে প্রভোকেশন ছিল, এখন দুজনেই বেঁচে নেই। 2018 সালে আসানসোলে রামনবমীর মিছিলে হামলা। 2019 সালে ভাটপাড়া নৈহাটি দুই গোষ্ঠীর সংঘর্ষ, সেখানে প্রথমে হিন্দুদের মারা হয়, তারপরে হিন্দু বিহারিরা পাল্টা রিটালিয়েট করে। আপনাদের পরপর মনে করিয়ে দিচ্ছি, 2022 সালে হাওড়ায় রামনবমীর সময় উত্তেজনা হয়েছিল, রামনবমী এবং রামনবমীর পরবর্তী সময়। 2023 সালে রিসরায়রা ফের রামনবমীর সময় গন্ডগোল। 2025 সালে মুর্শিদাবাদ এবং কলকাতায় ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে কি ঝামেলাটাই না সেখানে হয়েছিল। মালদা মোথাবাড়ির গন্ডগোল, দুজন মারা গেলেন, পিতা পুত্র, সিপিএম এর সদস্য ছিলেন, মূর্তি বানাতেন সেই অপরাধে। তো এই যে গোটা পর্ব এক নাগারে আপনাদেরকে তো বলে গেলাম, অনেক ঘটনা, ছোটখাটো ঘটনা এখানে আপনাদেরকে বলতে পারিনি, যেগুলো আমি জানি হয়েছে বা এখন মনে পড়ছে না। সবকটা বলতে গেলে এটা নিয়ে একটা এপিসোড হয়ে যাবে। শুধুমাত্র দাঙ্গা যখন হয়েছে, এই দাঙ্গাগুলো শুধুমাত্র বেসরকারি সম্পত্তির উপরে হামলা হয়েছে এমন নয়। রেলওয়ে বলছে যে অগ্নিবীর যখন হয়েছিল, অগ্নিবীর সেই সময় রেলের সম্পত্তি পশ্চিমবঙ্গে বহু জায়গায় পাথরবাজি হয়েছিল, বহু জায়গায় অগ্নিসংযোগ হয়েছিল। পূর্ব রেলে 2025-26 31 বার অবরোধ হয়েছে পূর্ব রেল, ইস্টার্ন রেলে। মালদা ডিভিশনে 4টি অবরোধ হয়েছে, হাওড়ায় 2টি, আসানসোলে 1টি, এবং এই সময়কালে ইউনিয়নের 20টা ধর্মঘট হয়েছে, যাতে রেলের ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে। এসবগুলো তো নিশ্চয়ই আটকানোর প্রয়োজন আছে বলে আপনারা মনে করেন। এগুলো যদি না আটকানো হয়, আজকে দেখছেন না একজন মৌলবাদী ধর্মীয় নেতা তিনি বলছেন হিন্দুরা নাকি আর কি পশ্চিমবঙ্গে আর সংখ্যাগরিষ্ঠ নয়, ফলে এখন কিন্তু অ্যাকশন ট্যাকশন করা যেতে পারে, এরকম কিন্তু সর্বভারতীয় স্তরে মাথাচাড়া দিচ্ছে। তার যুক্তি হচ্ছে যে লিঙ্গায়েতরা হিন্দু নয়, ঝাটরা হিন্দু নয়, অন্য এসসি এসটিরা হিন্দু নয়, মানে সবাই হচ্ছে হিন্দু নয়, মানে আর মুসলমানের মধ্যে সবাই মুসলমান, হিন্দুদেরও কি এরা মুসলমান বানিয়ে দেবেন নাকি? পুরো উদ্দেশ্যটা হচ্ছে ভারতবর্ষটাকে দখল করো। একটা কনসেপ্ট আছে, দারুল হার্ব থেকে দারুল ইসলাম বানাও,
গজওয়ায়ে হিন্দ তাদের একটা বিরাট কনসেপ্ট আছে, যের জন্য তারা আজকে 1200 বছর ধরে লড়াই করছেন। 800 বছর ভারতবর্ষকে গোলাম রেখেছেন। ছোট ছোট ভারতবর্ষ পুরো কখনো কখনো গোলাম হয়নি। আপনারা যদি ইতিহাস সঠিকভাবে দেখেন তাহলে সবসময় বিদ্রোহ হয়েছে, কাউন্টার রিটালিয়েশন হয়েছে, কখনো ওরা হেরেছেন, কখনো আমরা হেরেছি, কিন্তু সম্পূর্ণভাবে ভারতবর্ষকে কখনোই ওরা দখল করতে পারেননি, কখনোই ওরা সম্পূর্ণভাবে গজওয়ায়ে হিন্দ করতে পারেননি। এবং আলটিমেটলি ব্রিটিশ এসে তো তাদের উচ্ছেদ করে দিয়েছে। পরে ব্রিটিশরা যখন চলে গেছে তখন সো কল্ড সেকুলারদের হাতে ক্ষমতা গেছে, অন্তত মুসলমানদের হাতে ক্ষমতা যায়নি। ফলে গজওয়ায়ে হিন্দ কমপ্লিটলি ওরা কিন্তু করতে পারেননি। ফলে বারংবার তারা চেষ্টা করছেন। তার মধ্যে যে ক্রিশ্চিয়ান মিশনারিগুলো আছে সেগুলোও বড় আজকে একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখুন না, বারাসাতে এখন 3-4টে বড় মিশনারি হয়ে গেছে। কজন ক্রিশ্চিয়ান বারাসাতে থাকেন? খ্রিস্টান ধর্মের যে ধরনের প্রচার প্রসার না হচ্ছে, তার থেকে বেশি মিশনারিগুলো কিন্তু ধীরে 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 ল্যান্ড জিহাদ করছে, জমি দখল করে নিচ্ছে। জমি দখল করে বড় বড় চার্চ তৈরি করছে, মিশনারি তৈরি করছে, মিশনারি স্কুল তৈরি করছে, পরিকাঠামো উন্নয়ন করছে। এই উন্নয়ন করে সেখানে বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে আনছে, মগজ ধোলাই করছে। গ্রামে গ্রামে গিয়ে যারা বয়স্ক আছেন তাদের মগজ ধোলাই করার চেষ্টা করছে। এইগুলো কিন্তু একটা বড় বিপদ। ক্রিশ্চিয়ান মিশনারি যেরকম শান্তিপূর্ণভাবে কোনো তলোয়ার না করে, ঝামেলা না করে, কোনো ঝুট ঝামেলা না করে তারা চুপি চুপি কাজ করে যাচ্ছেন। আর ইসলামিক র্যাডিক্যালিজম আজও কিন্তু তাদের কাজ করে যাচ্ছে। মহিলাদেরকে ধরে নিয়ে আসছে, কিডন্যাপ করছে, তাদেরকে মাথা মুড়িয়ে বিয়ে করছে, নানান রকমের জেহাদ চলছে পশ্চিমবঙ্গে। তো সেগুলোকে আটকাতে হলে একের পর এক শুভেন্দু অধিকারীকে কিন্তু কাজ করে যেতে হবে, যেটা তিনি করবেন বলে বলছেন। ইউসিসি আসবে এরপরে, ইউনিফর্ম সিভিল কোড, সেটা একটা বড় ধাক্কা হবে। এবং ধর্ম পরিবর্তন বিল সেটাও আসবে, ধর্ম পরিবর্তন বিরোধী বিল আর কি, যাতে ধর্ম পরিবর্তন না হয়। ওই বিলটা এলে তো এই পুরো সিস্টেমের, এই যে ক্রিশ্চিয়ান মিশনারি সিস্টেম বা এই যে মুসলমানরা যেভাবে হিন্দুদের ধর্ম পরিবর্তন করছে, এই যে ধর্ম পরিবর্তন যে গ্যাং তৈরি হয়েছে বিভিন্ন ধর্মের, তাতে কিন্তু বড় আঘাত আসবে। এগুলো যত দ্রুত সম্ভব করতে হবে, সময় খুব কম। 5 বছরের মধ্যে এমন করে দিতে হবে যেন 25 বছর ভারতীয় জনতা পার্টি মানুষের সমর্থনে ক্ষমতায় থাকে। ওই ভালো তৃণমূল, খারাপ তৃণমূল এইগুলো ছেড়ে দিন, অনেক বড় বড় কাজ করতে হবে ভারতীয় জনতা পার্টিকে। এখন তৃণমূলের মধ্যে আষ্টে পৃষ্ঠে থাকলে হবে না, গোটা ফোকাসটা ওখানে ঢুকিয়ে রাখলে হবে না। ফোকাসটা এবার শিফট করতে হবে, অনেক বড় সমাজ পরিবর্তন করতে হবে। যার জন্যই কিন্তু মানুষ ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছে। এত বড় যে ভারতীয় জনতা পার্টিকে যে সাপোর্টটা দিয়েছে হিন্দু সমাজ, এই হিন্দু সমাজের জন্য এখন কাজ করার সময় এসেছে। মাদ্রাসা অলরেডি আপনারা জানেন, মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম গাইতে হবে। ক্রিশ্চিয়ান মিশনারিতেও মিশনারি স্কুলেও গাইতে হবে, বাংলা স্কুলেও গাইতে হবে, মাদ্রাসায়ও গাইতে হবে। কোথাও কোনো আপত্তি নেই। আমি দেখছি সমস্ত জায়গায় গাওয়া হচ্ছে। আমি জানি না মিশনারি স্কুলে এটাকে কত এমফাসাইজ করছে, কিন্তু সেখান থেকেও কোনো রকম প্রবল আপত্তির কথা আমরা শুনিনি। কিন্তু অলরেডি হাইকোর্টে এই মাদ্রাসাদের শিক্ষকরা অলরেডি হাইকোর্টে চলে গেছে, বলছে এটা নাকি ইসলাম বিরোধী কাজ, এটা নাকি করা যাবে না, বন্দে মাতরম তারা গাইবে না। তাদের এখনো আপত্তি আছে। কি বলবেন বলুন তো এদেরকে? এদের বন্দে মাতরমে আপত্তি আছে, এদের আল্লাহু আকবরে আপত্তি নেই, এদের আরবি গান গাইতে আপত্তি নেই, আরবি ফার্সি শিখতে আপত্তি নেই, ভারতীয় সংস্কৃতির বাইরে অন্যান্য সংস্কৃতিকে তোষামত করবে, কিন্তু ভারতীয় সংস্কৃতিতে তাদের আপত্তি আছে। স্বাভাবিক, এটা একটা আরবি আগ্রাসন। এই গোটা বিষয়টা একটা আরব্য সংস্কৃতির আগ্রাসন। এই আগ্রাসনটাকে যদি এখনো না আটকানো হয়, আগামী দিনে, এতদিন ধরে তো আমরা লড়াই করছি, আজীবনকে লড়াই করেই যেতে হবে। একটা জায়গায় তো কোথাও না কোথাও ফুল স্টপ দিতে হবে। সেই পশ্চিমবঙ্গে সেই ফুল স্টপ দেওয়ার জায়গাটা কিন্তু চলে এসছে। এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।